ইন্ডিয়া শুনলাম যে ডিজেলের যে বাংলাদেশের সাপ্লাই হতো সেই লাইন কেটে দিয়েছে। আচ্ছা, তারপর আদানি গোষ্ঠী যে ঝাড়খণ্ড থেকে যে ইলেকট্রিসিটি মানে উম, হতো সেটা বাংলাদেশে দিত। প্লাস ত্রিপুরাতে একটা প্ল্যান্ট ছিল, সেখান থেকেও বাংলাদেশে বিদ্যুৎ যেত। তো ঘটনা হচ্ছে সেখানে বাংলাদেশ প্রচুর পেমেন্ট আটকে রেখেছে। মানে নিয়ম ছিল এই মাসে যেটা দেবো নেক্সট মান্থে পেমেন্ট করে দিতে হবে। তো সেটা তো আদানি গোষ্ঠীর সাথে বাংলাদেশের চুক্তি হয়েছিল। এখন ইন্ডিয়া ডিজেলের লাইন কেটে দিয়েছে। আমি সুবীর চক্রবর্তী, আমি এই ভিডিওটা বানাচ্ছি বাংলাদেশকে নিয়ে। তো ঘটনা হচ্ছে 1971 বাংলাদেশের জন্ম। বাংলাদেশের জন্মের পেছনে সবচেয়ে বড় যেটা রোল ছিল সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী যদি না থাকতো বাংলাদেশ কোনোদিনও স্বাধীন হতে পারতো না। এবং ইন্দিরা গান্ধী সেই সময় আমেরিকাকে ছেড় দিয়েছিল। বাংলাদেশ এসব জানে না। আহ, আর বাংলাদেশ স্বাধীনতার পেছনে কিন্তু রাশিয়ারও রোল ছিল। বরঞ্চ আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছিল সেই মুক্তিযুদ্ধের সময়। আমার মনে হয় এই জেনারেশনে বাংলাদেশি ইয়াং জেনারেশন এগুলো ভুলে গেছে। যাক, মনে করে দেওয়া উচিত ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মৌলবাদী শক্তি। এই মৌলবাদী শক্তি বাংলাদেশকে বিপদে টেনে দিকে নিয়ে যাবে। আর এখন বাংলাদেশে যেটা চলছে মানে ছন্নছাড়া। একটা হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের যারা ক্ষমতা এসছে এরা কিচ্ছু করতে পারবে না। আমি লিখে দিচ্ছি এরা কিচ্ছু করতে পারবে না, এদেরও পালিয়ে যেতে হবে। কেন বাংলাদেশে যেভাবে মানে মুভমেন্ট চলছে, একটার পর একটা মুভমেন্ট, মানে জনসাধারণের প্রচণ্ড আশা ছিল মানে হাসিনা চলে যাওয়ার পর এরা মনে হয় বাংলাদেশের পুরো ভোল পাল্টে দেবে। কোনো সরকার রাতারাতি ভোল পাল্টাতে পারে না। আর মোহাম্মদ ইউনূস রাজনীতির বোঝে না। তো 80 বছরের বুড়ো, রাজনীতিতে এখনও বাচ্চা। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের লোকরা খেয়ে পড়ে বেঁচে ছিল, খাবার পেত থেকে, কিন্তু খাবার কোত্থেকে আসে জানে না। খাবার যদিও পয়সা দিয়ে কিনে খেতে হয়। আমরা ইন্ডিয়া থেকে 1971 পর বাংলাদেশকে যা হেল্প করেছি, আমার মনে হয় ইন্ডিয়া পৃথিবীতে কোনো দেশকে এরকম হেল্প করেনি। এটা বাংলাদেশিরা বোঝে না। তারপর এখন বাংলাদেশিরা যেভাবে মানে নাচন শুরু করেছে, এগুলো সহ্য করা যায় না। প্রথম কথা যে যার খাচ্ছিস তাকেই গালাগালি দিচ্ছিস। আমার মনে হয় বাংলাদেশি লোকরা, বাংলাদেশি পলিটিক্যাল লিডাররা এসব জানে না, বোঝে না। আর এরা ব্যাপারটাকে জনগণকে ঠিক মতো বোঝায়নি। পেট্রোল ডিজেল বাংলাদেশকে আমরা দিই, শুধু বাংলাদেশকে দিই না, নেপালকে দিই, ভুটানকে দিই, ইন্ডিয়ার আশেপাশে যতগুলো কান্ট্রি আছে পেট্রোল ডিজেল আমরা দিই। যদি আমাদের দেশে পেট্রোল ডিজেলে এত প্রোডাকশান নেই, আমরা বাইরের দেশ থেকে কিনি, তো আমরা বাংলাদেশ, ভুটান, নেপাল এসব দেশকে দিয়ে থাকি। তো বাংলাদেশ এসব জানে না। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাল থেকে ডাল থেকে চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবই আমরা বাংলাদেশকে দিই। নট অনলি দ্যাট, বাংলাদেশের আজকের যে শিল্প গড়ে উঠেছিল তার পেছনেও ইন্ডিয়া ছিল। তাই না, বাংলাদেশকে ফাইন্যান্সিয়াল হেল্প আমরা দিয়েছিলাম। তার বিনিময়ে বাংলাদেশের থেকে আমরা ফ্রি প্যাসেজ চেয়েছিলাম নর্থ ইস্টের সাথে, যাতে যেন যোগাযোগ ঠিক থাকে। কিন্তু বাংলাদেশিরা বুঝলো ইন্ডিয়া নাকি দাদাগিরি করছে। এগুলোকে দাদাগিরি বলে না। আমরা যখন কিছু দেবো, আমরা কিছু তো চাইবো, তো আমাদেরও খরচা কমাবো। যেটা শিলিগুড়ি করিডোর দিয়ে যেখানে মাল পৌঁছাতে কস্ট বেশি, সেখানে বাংলাদেশের চট্টগ্রাম বর্ডার দিয়ে নর্থ ইস্টে মাল পৌঁছাতে আমাদের খরচা কম, যার জন্য আমরা চট্টগ্রাম পোর্টটা ইউজ করি, এবং যেটা হাসিনা সরকারের আমলে মানে চুক্তি হয়েছিল। তো ঘটনার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত লিডার আছে এরা কি মানে সালা নিজের দেশের উন্নতি বোঝে না। আর বাংলাদেশের ভোট ও বাংলাদেশে বলে ভোট নাকি প্রহসন। যাই হোক, তো ঘটনা হচ্ছে একটা দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে এদের কোনো অ্যাক্টিভিটিই নেই।
মানে দেশ কিভাবে চলে বাংলাদেশের জনগণকে এরা বোঝাতেই পারেনি, যে ইন্ডিয়া ছাড়া যে বাংলাদেশ অচল এরা এটা বোঝাতেই পারেনি। আর আজকে যখন হাসিনা সরকারের পতন হয়ে গেল, ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে মানে বাংলাদেশকে শিক্ষা দিতে চাইছে। আমরা কী দিচ্ছিলাম এতদিন তো বুঝতে পারছিলে না তোমরা, তো এখন বোঝো আমরা কী কী দিই। এখন তাই ডিজেলের লাইন কেটে দিল। আচ্ছা, ডিজেলের লাইন যদি কেটে দেয়, বাংলাদেশে গাড়ি চলবে? গাড়ি চলবে? আর গাড়ি যদি না চলে, ট্রান্সপোর্ট যদি না চলে, তাহলে বাংলাদেশ অচল হবে কি হবে না? অচল হবে। কারা কারা কাজ হারাবে, কাদের ইনকাম হারাবে, দেশের অর্থনীতি কোথায় যাবে বাংলাদেশ কোনো তো ভেবে দেখেছে? এই বাংলাদেশের যে এখন তদারকি সরকারের যে চিফ মোহাম্মদ ইউনূস, এ তো নাকি অর্থনীতিবিদ। আরে আমি জানি না কোন অর্থনীতিবিদ, এ মনে হয় জনগণকে বোঝাতে পারছে না। আর বাংলাদেশের অর্থনীতি যাও একটু উন্নতির দিকে যাচ্ছিল, ফরেন রিজার্ভ ছিল $40 বিলিয়ন, এখন কত আছে আমার মনে হয় $10 বিলিয়নও নেই। আর ওদের তো সব কিছু কিনতে হয়। এখন ভারতবর্ষকে ছেড়ে কোথায় কিনবে? চীন থেকে, আমেরিকা থেকে। কত খরচা হবে হিসাব করে কেউ দেখেছে? এই খরচা হওয়ার পর জনগণের উপর কতটা চাপ আসবে। আর ইন্ডিয়া থেকে যখন এই সমস্ত জিনিসগুলো যেত, নিত্য প্রয়োজনীয়, কস্ট কত কম হতো, তার দেশের অর্থনীতি কতটা সেভ হতো, সরকারের টাকা কত সেভ হতো। এরপর যদি বাংলাদেশ, চায়না থেকে আর আমেরিকা থেকে আর পাকিস্তান, ওরা নাকি বলছে পাকিস্তান থেকে অস্ত্র কিনবে। কারা এসব ভিডিও বানায় মশাই? বাংলাদেশের যে অবস্থা, এখন অস্ত্র কিনবে আর কারা কারা এসব ভিডিও বানায়? আমার মনে হয় বাংলাদেশিরা নিজের তো বোঝে না দেশ কীভাবে চলে, নিজের দেশ কীভাবে চলে বোঝে না। তো বাংলাদেশিদের বলছি একটু বুঝতে শিখুন। ভারতবর্ষের সাথে পাঙ্গা নেওয়া এত ইজি না। ভারতবর্ষের সাথে পাঙ্গা নেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর কোনো কান্ট্রি নেই। আমেরিকা, চীন, যারাই বলুন, ভারতের সাথে পাঙ্গা কেউ নিতে যাবে না ভুল করে। যেই জানে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। আর বাংলাদেশিদের কবে বুদ্ধি হয় জানি না। আমরা আছি তাই বাংলাদেশ বেঁচে আছে। ইন্ডিয়া যদি না থাকে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। এটা বাংলাদেশিদের জানা উচিত। আর বাংলাদেশে যারা তদারকি সরকারে এসছে এদের জানা উচিত, নাহলে বাংলাদেশ কিন্তু শেষ। আমরা যদি একটা একটা করে জিনিস দেওয়া বন্ধ করি, বাংলাদেশের লোকরা না খেয়ে মারা যাবে। এটা যেন বাংলাদেশের মনে থাকে। আর যারা র্যাডিক্যাল মুসলিম এদের যেন মনে থাকে।